হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের বল চ্যাপ্টারের লেকচার 1 নিয়ে আসলাম। কাদের জন্য? এসএসসি 26 আর 27দের জন্য। আজকে আমাদের পুরো কনসেপ্টের ক্লাস চলবে, দেন তার পরের দিন থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম শুরু হয়ে যাবে, কারণ আজকে আমাদের এটা প্রথম ক্লাস বল চ্যাপ্টার 3। কোন সাবজেক্টের? ফিজিক্সের। ভাবে ওরা যেটা কেমিস্ট্রি। ওকে আছে? ওকে, তাহলে এই চ্যাপ্টারে আজকে আমরা ক্লাস শুরু করব। কথা না বাড়ায় ক্লাস শুরু করে দিই। ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা কি কি শিখব? আমাদের জানা উচিত যে আমাদের আজকে কি কি শেখা হবে এই ক্লাসে। দেখো, আজকে আমরা এখানে শিখবো জড়তা। জড়তা কি, কেন, কিভাবে, সব আমরা এখানে শিখতে পারবো। তারপর শিখবো বল। বলের হালকা বেসিক শিখতে পারবো, বাট বলের ডেফিনিশন কি, বল কিভাবে আসে, ওগুলো আমরা পরের ক্লাসে শিখব। দেন মৌলিক বল জিনিসটা কি, বল কত প্রকার, কি কি মৌলিক বল কি, এগুলো আমরা শিখবো। দেন সাম্যতাবিহীন বল, এগুলো আমরা শিখবো আজকে। আরেকটা কি, ভরবেগের বেসিক কিছু আলোচনা করব, কারণ ভরবেগ নিয়ে আমাদের অনেক বড় পড়াশোনা হবে, অনেক ম্যাথ সলভ করা হবে। সো কথা না বাড়ায় প্রথমে আমরা সব শুরু করা যাক। প্রথমে হয়তো জড়তা দিয়ে শুরু হবে, ঠিক আছে? ওকে, আমাদের প্রথমে পড়ার বিষয় কি? জড়তা। ও আচ্ছা, এখন কথা হচ্ছে জড়তা জিনিসটা কি। জড়তা জিনিস বুঝার আগে তোমাকে নিউটনের প্রথম সূত্র বুঝতে হবে। সো আগে আমরা কাজ করি, আমরা একটা স্লাইড নেই, নিউটনের প্রথম সূত্র শিখি। ওকে, এটা জড়তার আগে নিয়ে যে স্লাইডটা, হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। নিউটনের প্রথম সূত্র কি বলছে? নিউটনের প্রথম সূত্র বা প্রথম ল আর কি, সূত্র না আসলে, এটা প্রথম ল, ঠিক আছে? প্রথম ল, অথবা হচ্ছে ব্র্যাকেটে আইন লিখে দিই। ওকে, নিউটনের প্রথম ল কি বলছে? ফার্স্ট ল বলছে যে কোনো বস্তুকে যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, তাহলে ওই বস্তু স্থির অবস্থা থাকবে, না হলে কি সবসময় গতিশীল অবস্থা থাকবে। এর সুন্দর ভাষা লিখলে কি বলা যায়, লিখে দিই। আচ্ছা, দেখা যাচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে। এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল। এই গতি বানানে কি অবস্থা হয়, হায় হায় হায়। ও মাই গড, গতিশীল থাকে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস দেখতে চাচ্ছি যে লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, কারণ আমি তো কালার চেঞ্জ করছি। হ্যাঁ দেখা যাচ্ছে, খারাপ না। ওকে, হোক হোক, প্রবলেম নেই। আচ্ছা হোক। আচ্ছা, এখানে বলছে কি দেখো, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে। এর মানে কি? মনে করো একটা গাড়ি যাচ্ছে এখান থেকে, একটা কি হচ্ছে, একটা গাড়ি মনে করো সামনের দিকে আগাচ্ছে। এই গাড়িটাকে যদি আমি আগাইতে দেই, এই গাড়িটাকে বাহ্যিক বল কে কে দিতে পারে? এক নাম্বার হচ্ছে এই রাস্তার ঘর্ষণ বল। মানে কি, রাস্তার মধ্যে যে ঘর্ষণ থাকে না, যেমন কোনো কিছু চলতেছে, বাধা দিচ্ছে, তো রাস্তা তো একটু গ্রিপ থাকে, তাই না? এই ঘর্ষণ বল ওকে এক নাম্বার বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? কে বাধা? এটা হচ্ছে রাস্তা। রাস্তা যেমন মাটির রাস্তাতে গাড়ি চালাবা বা গাড়ি যাবে, ও বাধাটা বেশি পায়। আবার হচ্ছে হাইওয়েতে গাড়ি যাবে, ও বাধা একটু কম পায়, কারণ রাস্তার উপর ভেদ করে কিন্তু গাড়ি বাধা পাওয়া কম হয়, ঠিক আছে? আচ্ছা, আবার কে বাধা দিচ্ছে? কে বাতাস বাধা দিচ্ছে পিছনের দিকে। সামনে আগা যাচ্ছে, বাতাসকে পিছনের দিকে ঠেলা দিতেছে, বাতাসে কি দিচ্ছে? বাধা দিচ্ছে। আরেকজন বাধা দিচ্ছে, সেটা হচ্ছে গ্র্যাভিটি ওকে নিচে টান দিচ্ছে। গ্র্যাভিটি তো বাধা দিচ্ছে, তাই না? গ্র্যাভিটি তো একটু পিছনের দিকে হালকা হলেও কিছু একটা ইফেক্ট করবে। ওকে, তাহলে এগুলো বাধার কারণে গাড়িটা কী হয়, সামনে যায় থেমে যায়। আর যে গাড়িটাকে ধাক্কা দেই, ও যাইতে যাইতে থেমে যায়। কেন থামে? এই বাধার কারণে। বাই চান্স এই বাধা যদি না থাকতো,
গাড়িটা সবসময় চলতেই থাকতো, গাড়িটা সবসময় কি চলতেই থাকতো। আবার মনে করো একটা বক্স পড়ে আছে, একটা বক্স পড়ে আছে, বা এটা মনে করো একটা ফুটবল পড়ে আছে, একটা কি মনে করো একটা ফুটবল পড়ে আছে, এখন ওইটা স্থির অবস্থায় আছে। এখন তুমি এসে ফুটবলটা কিক করলা, ফুটবলটা কি দৌড় দেওয়া শুরু করলো। এখন তুমি যদি কিক না করতা, ও কি যাওয়া শুরু করতো? ও স্থির থাকতো না, থাকতো। এই বক্সটা মনে করো তুমি ঠেলা দিলা, কি করলা, ঠেললা। এই ঠেলা দিলে কী হবে, বক্সের সামনের দিকে আগায় যাবে। কেন আগাবে? কারণ তুমি বাইরে থেকে একটা বল প্রয়োগ করছো, বাইরে থেকে কি বল প্রয়োগ করছো, বক্সটা কি সামনের দিকে চলে আসছে। আর এখন যদি সামনে থেকে চলে আসে, মাটিতে যদি ঘর্ষণ না থাকে বা কোনো বাধা না থাকে, তাহলে কি বক্সটা সবসময় চলতেই থাকতো। এই কথাই নিউটন বলছে যে বাহ্যিক বল সেটা হইতে পারে একটা স্থির অবস্থায় আছে, তাকে তুমি ঠেলা দিচ্ছ, অথবা চলমান অবস্থায় আছে, তাকে কেউ আটকায় রাখতেছে বা ধরে রাখছে বা ব্রেক করতেছে, অথবা রাস্তার ঘর্ষণের কাজ আছে, তাই না? এই বাহ্যিক বল প্রয়োগ যদি না করা হইতো, স্থির বস্তু সবসময় স্থির থাকতো, আর গতিশীল বস্তু সবসময় কি চিরকাল গতিশীলই থাকতো। ঠিক আছে, এখন এখান থেকেই আমাদের জড়তা উৎপন্ন, এখান থেকেই কি আমাদের জড়তা উৎপন্ন। জড়তা জিনিসটা এরকম যে এই স্থির আছে, এর মধ্যে জড়তা কাজ করতেছে, সেটা কি স্থির জড়তা। এই গতিশীল আছে, এর মধ্যে একটা জড়তা কাজ করতেছে, সেটা গতিশীল জড়তা। চলো শুরু করা যাক। জড়তা, এখন জড়তা নিয়ে পড়াশোনা করবো। জড়তা হচ্ছে নিউটনের ফার্স্ট ল থেকে আসা। জড়তা কি কি হইতে পারে? একটা হচ্ছে স্থির জড়তা, স্থির জড়তা, আর এটা হচ্ছে গতিশীল জড়তা। এটা কি গতিশীল জড়তা। ঠিক আছে, একটা হচ্ছে স্থির জড়তা, আর এটা কি, আর এটা হচ্ছে গতিশীল জড়তা। এখন কথা হচ্ছে ওই যে বাহ্যিক বল প্রয়োগ না করলে বা বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, তো স্থির থাকার যে প্রবণতা, এটাকে আমরা জড়তা বলি। কোনো বস্তুর স্থির থাকার প্রবণতাকে স্থির জড়তা বলে, জড়তা বলে। এখন কথা হচ্ছে স্থির থাকার প্রবণতা মানে কি? মনে করো একটা বক্স রাখছি, এই বক্সটা কিন্তু স্থিরই আছে, তাই না? স্থির আছে, নাকি নিজে নিজে চলা শুরু করবে যদি ম্যাজিক না ঘটে। আচ্ছা, সায়েন্সে ম্যাজিক এক্সিস্টই করে না, বাট একে যদি কিছু না হয় তাহলে কি নড়াচড়া করবে? করবে না। কারণ কি, এর মধ্যে স্থির জড়তা আছে, স্থির জড়তা। আচ্ছা, আরও ভালো যে উদাহরণ নিতে চাও, আরও ভালো উদাহরণ যদি নিতে চাও, মনে করো একটা বাস, মনে করো এটা একটা বাস, মনে করে কিছু না, এটা বাসই মনে, হ্যাঁ, মনে করার কিছু নাই, এটা বাসই, বুঝো আর না বুঝো। আর এই বাসে আছে সিট, কি থাকে, বাসে আছে সিট, আর সিটে বসে আছো তুমি, সিটে বসে তুমি আসো, তো তোমার বন্ধুরা সবাই বসে আছে, ভালো কথা থাকলো, হ্যাঁ। এখন কাহিনী হচ্ছে বাসটা আছে স্থির, বাস আছে কি স্থির। স্থির মানে কি, আদিবেগ জিরো, ঠিক আছে। বাস আছে কি, বাস আছে স্থির। বাস স্থির মানে কি, তুমিও স্থির। আচ্ছা, হঠাৎ যদি বাস সামনের দিকে যাওয়া শুরু করে, হঠাৎ যদি বাস সামনের দিকে যাওয়া শুরু করে, কি ঘটবে বলো তো? তুমি চলে যাবা পিছনের দিকে। মনে করো বাসটা এই অবস্থায় আছে, কিছুক্ষণ পর বাসটা চলা শুরু করলো, বাসটা কি চলা শুরু করছে। বাবারে, বাসের কি অবস্থা দেখছো? বাসের অবস্থা দেখলে মাথা খারাপ। কি হবে, তুমি জাস্ট একটু হেলে পড়বা, হেলে, চিত্র যা হচ্ছে না, তুমি জাস্ট পিছনের দিকে হেলে পড়বা। কেন হেলে পড়বা? বা যখন চলা শুরু করবে, কিন্তু চিত্র দিকে তাকাইস না ভাই, অবস্থা খারাপ পুরা, হ্যাঁ। যাই হোক, বাসটা স্থির ছিল, তুমি স্থির ছিল, চুপচাপ, ভালো অবস্থা, ভালো। বাসটা চলা শুরু করো, তুমি করবে কি, পিছনের দিকে পড়ে যাবো। কেন পড়ে যাবো? তো পিছের দিকে কেন চলে যাবা? কারণ তোমার শরীর ওই পিছনের দিকেই জড়তায় ছিল, স্থির অবস্থা ছিল, যখন হঠাৎ গতিশীল হয়ে গেছে আর তুমি স্থির থাকতে চাচ্ছিলা, তাই কি হচ্ছে, তুমি পিছনে চলে যাচ্ছ। অর্থাৎ কি, ধরো আমি এখানে একটা কী করে নেওয়া যায়, কি নেওয়া যায়, এই যে একটা স্কেল নিলাম, হ্যাঁ, স্কেলটা স্থির, আমার হাতও স্থির। হঠাৎ যদি হাত শুরু সামনের দিকে নিয়ে যাই, স্কেলটা কি ওখানে আছে কিন্তু, তাই না? ছিল এইখানে, হঠাৎ যখন হাত এই নিয়ে যাই, স্কেলটা কি ওখানে ছিল না। কেন ছিল?
কারণ স্কেলটা যখন এখানে ছিল ওর মধ্যে স্থির অবস্থায় ছিল, হাত গতিশীল করছি, স্কেল কিন্তু স্থিরই ছিল, ঠিক আছে। ফলে আমার স্কেলটা কি এখানে চলে আসছে। দ্যাটস ওয়াই আমার এটাকে বলি স্থির জড়তা, যে বস্তু স্থির থাকার প্রবণতা দেখায়। আচ্ছা, ভালো কথা। এরপর আসে গতি জড়তা। গতিশীল জড়তা কি? গতিশীল জড়তা হচ্ছে কোনো বস্তু গতিশীল থাকার এই, আচ্ছা একটা আরো সুন্দর করে লিখে এটা, হ্যাঁ, কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাকে গতি জড়তা বলে। ভালো কথা হয়েছে। কোনো বস্তু গতিশীল অবস্থায়, মানে কোনো গতিশীল বস্তু গতীয় অবস্থায় থাকার প্রবণতাকে গতীয় জড়তা বলে। এর অর্থাৎ কি? ওকে, বাস চলা শুরু হয়েছে, ভালো কথা, বাস এখন চলতেছে, বাস চলতে চলতে মনে করো হুট করে ব্রেক করলো, আবার কি হবে? বাস চলতেছে, তুমিও যাচ্ছ, হুট করে ব্রেক করলে কি বাসের দিকে তুমি সামনের দিকে আগা যাবে না? কেন আগা যাচ্ছ? কারণ তোমার মধ্যে গতি অবস্থা আছে, বাস চলতেছে, সিটিতে বসে আছে, তার মানে কি তুমিও চলতেছ। আর হুট করে বাস যখন ব্রেক করে তুমি কী করো? সামনের দিকে আগায় পড়ো। কেন আগায় যাও? কারণ তোমার মধ্যে কি গতিশীল ওই রূপটা আছে। মনে করো স্কেলটা আমি হাত নিয়ে যাচ্ছি আসতেছি, ঠিক আছে, একটা এই স্কেল নেই, হাত স্কেল কিন্তু গতিশীল। এখন যাইতে যাইতে হুট করে ছেড়ে দিলাম, স্কেল তো সামনের দিকে চলে গেছে। কেন চলে গেছে বলো তো? কারণ ওর মধ্যে গতি অবস্থার সৃষ্টি হয়েছে। ওকে, ঠিক আছে, ভালো কথা। স্কেলের উপর অনেক আজকে জুলুম যাচ্ছে, ভালোই। ওকে, তাহলে কি কোনো বস্তু স্থির জড়তা কখন বলে? কোনো বস্তু স্থির থাকার প্রবণতাকে স্থির জড়তা বলে, কোনো বস্তু গতিশীল থাকার প্রবণতাকে গতীয় জড়তা বলে। আই হোপ জিনিসটা বুঝতে পারছো জড়তা জিনিসটা কি। ওকে, এখন জড়তা কিন্তু একটা বিষয়ের উপর নির্ভর করে। জড়তা একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে বস্তুর ভরের উপর নির্ভর করে। জড়তা বস্তুর ভরের উপর নির্ভরশীল। এই কথাটার অর্থ কি? জড়তা বস্তুর ভরের উপর নির্ভরশীল, এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ তাই যে বস্তুর ভর যদি বাড়ে ওই বস্তুর জড়তা বৃদ্ধি হবে, বস্তুর ভর যদি কমে ওই বস্তুর জড়তা কম হবে। এর অর্থ কি? সাদা কলম নেই, হ্যাঁ, একটু সুন্দর লাগবে। বস্তুর ভর যদি বৃদ্ধি পায় তাহলে জড়তা বৃদ্ধি পাবে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, আবার যদি এমন ঘটে যে বস্তুর ভর হ্রাস পায়, বস্তুর ভর যদি কম হয়, বস্তুর এই ভর যদি হ্রাস বানানো এমন না, হ্রাস পায়, তাহলে জড়তা কম হবে। এখন বলবো এটা কি? হ্যাঁ, এখন বলবা যে এই জিনিসটা কি বুঝাচ্ছেন? এই জিনিসটা কি? মনে করো তোমার বাসার সামনে 5 কেজি ভরের একটা বস্তু পড়ে আছে। এটা মনে করো কত কেজি ভরের বস্তু? এটা মনে করো 5 কেজি, আর এটা মনে করো 100 কেজি। 5 কেজি ভরের বস্তুটা স্থির আছে, 100 কেজি ভরের বস্তুটা স্থির আছে। এখন তুমি 5 কেজি ভরের বস্তুটাকে যদি সরাতে যাও তোমার কষ্ট কিন্তু কম হবে, তুমি ইজিলি বল প্রয়োগ করবে, বস্তুটা সরে যাবে।
100 কেজি ভরের বস্তুকে সরাতে যাও, তোমার খবর খারাপ হয়ে যাবে। তুমি এখানে হঠাৎ একটা বল প্রয়োগ করলে এই বস্তু সহজে সরবে না, একে বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ কি এর মধ্যে জড়তা বেশি, এর ভর কম, এর মধ্যে জড়তা কম। তার মানে জড়তা নির্ভর করতেছে কি বস্তুর ভরের উপর। আর এখানে কি যার ভর বেশি তার জড়তা কি হবে বেশি। আই হোপ আমাদের জড়তা বিষয়টা খুব ভালোভাবে জানা হয়েছে, ঠিক আছে? আই হোপ আমাদের জড়তা জিনিসটা ভালোভাবে জানা হয়েছে। ওকে, আচ্ছা, এখন আসি নেক্সট টপিক, সেটা হচ্ছে আমাদের বল নিয়ে জানতে হবে। কি বল নিয়ে জানতে হবে। এখন কথা হচ্ছে বল আমরা খুবই সিম্পলভাবে পড়বো, এখানে খুবই সিম্পলভাবে পড়বো, কারণ আমরা এখানে বল কথাটা আসলো কিসের জন্য, এইটার জন্য যে বাহ্যিক বল প্রয়োগ না করলে। এখন কথা বাহ্যিক বল কি হবে, বল জিনিসটা কি। ওকে, বেসিক্যালি যদি তুমি একটা সহজভাবে বুঝতে চাও, যেহেতু যারা 26 আর 27 আছো তাদের জন্য বলতেছি, বল মানে হচ্ছে ধাক্কা দেওয়া, ঠিক আছে? বল মানে কি ধাক্কা দেওয়া। যখন 28 ব্যাচ, তারপর হচ্ছে 29 ব্যাচ আসবে, বা মানে 28 ব্যাচ আসবে, তখন মনে করো যখন বড় হবা তখন তখন তোমরা এই কথা বলতে পারবা না। ওকে, সো এখন তোমরা এই কথা বলতে পারো যে বল মানে ধাক্কা দেওয়া। বুঝার স্বার্থে বল মানে কি ধাক্কা দেয়া বা শক্তি খাটানো। একটা ব্র্যাকেটে লিখে দিই, বল কিন্তু শক্তি না। বল কিন্তু শক্তি না, বাট বল হচ্ছে শক্তি খাটানো বা কি ধাক্কা দেয়া। ওকে, আচ্ছা, এটা আমি কেন লিখলাম এই কথাটা, কারণ বুঝার স্বার্থে, কথা বুঝে কিন্তু বুঝার স্বার্থে। মনে করো যে একটা বস্তু এখানে পড়ে আছে, সিম্পলভাবে যে কোনো কাম টাম নাই, এখানে আছে কি পড়ে আছে, এই বস্তুটাকে এখন আমরা করব কি ধাক্কা দিয়ে সরাই দেবো। এই বস্তুটা কি ধাক্কা দিয়ে সরাই দেব। মনে করো এখানে দিলাম কি ধাক্কা, এখানে দিলাম কি ধাক্কা, ধাক্কা মারলাম, ধাক্কা মারা বুঝো তো, ধাক্কা দিলাম, বস্তুটা কি হবে, বস্তুটা সুন্দরভাবে এই দিকে সরণ ঘটবে, তাই না? এদিকে সরে যাবে। বুঝো কথা, বল প্রয়োগ এই ধাক্কা দিছি বিধে কিন্তু বস্তুটা সরছে। এই বস্তুটা কি ছিল, এই বস্তুটা ছিল স্থির জড়তায়, এই বস্তুটা ছিল কি স্থির জড়তায়। যখন তুমি ধাক্কাটা দিছো তখন কি বস্তুটা গতিশীল হয়েছে, বস্তুটা কি হয়েছে গতিশীল হয়েছে। এই যে যে ধাক্কাটা মারছো, এই ধাক্কাটা মারছো, এই ধাক্কাটাকে সুন্দরভাবে বলতে পারো বল প্রয়োগ। এই ধাক্কাটা যে দিছো, এই ধাক্কাটা সুন্দরভাবে বলতে পারো কি বল প্রয়োগ। ইভেন তুমি বলতে পারো যে বল প্রয়োগ করছি বিধায় এই বস্তুটা স্থির অবস্থা থেকে গতিশীলে গেছে। ঠিক আছে, কেন গেছে গতিশীলে, এই বল প্রয়োগ করছি। এই বলের ইংলিশ হচ্ছে ফোর্স। এই বলের ইংলিশ কি ORCE, ঠিক আছে? এই বলের ইংলিশ হচ্ছে ফোর্স। আর এই বলটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? কি দ্বারা প্রকাশ করব, এফ দ্বারা প্রকাশ করব। এই বলের একক কি, এই বলের একক হচ্ছে কেজি, কি হবে বলে ছিল কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এর মাত্রা কি, মাত্রাটা লিখে দিই, হ্যাঁ একবারে হয়ে যাক, MLT ইনভার্স, ঠিক আছে? এই ইনভার্স না তো, T ইনভার্স 2। ওকে, এরকম থার্ড ব্র্যাকেটে রেখে দিই। আচ্ছা, আরেকটা কথা আছে, এই এককটাকে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার না লিখে এটাকে নিউটন লিখতে পারো। বলের একক নিউটনও হয়, এটার নাম কি নিউটন, ঠিক আছে? এটার নাম কি, এটার নাম হচ্ছে নিউটন। ওকে, এটা ছিল বলের একক, এটা হচ্ছে বলের মাত্রা। বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার না বলে নিউটনও বলতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। ওকে, কোনো সমস্যা না, এই সবই বলতে পারবা। ওকে, আচ্ছা, আর এটা কি, সো আমরা এখন বেশি ডিপে যাব না, বেশি ডিপে যাব না, আমরা একটু হালকা বলতে যাচ্ছি, পরে জিনিসগুলো আরও ভালো করে বুঝবো। আচ্ছা, আবার শক্তি খাটানো কেন লিখছি, শক্তি খাটানো মানে কি, হেই ইয়ো ঠেলো রে, হেই ইয়ো ঠেলো রে করি না, তো শক্তি খাটানো বলে না, এই শক্তি খাটানো হচ্ছে এক ধরনের বল। বাট কথা হচ্ছে শক্তি ইজ নট বল, ঠিক আছে? এই শক্তিকে আবার ভাবিও না যে বল মানেই শক্তি, এটা কিন্তু কখনো ভাবিও না। বল মানে শক্তি না, দুটো
আলাদা আলাদা, ঠিক আছে, দুটো আলাদা জিনিস, এটা কিন্তু মাথায় রাখবা। সো এখন মনে হচ্ছে যে এত কিছু মাথায় রাখবো, আসলে না, পরে যা দেখবা যখন বল বল শুনতে 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 মাথা খারাপ হয়ে যাবে, তখন মনে করো যে জিনিসগুলো খুব সোজা সোজা লাগবে। ওকে, ভালো কথা। এখন কথা হচ্ছে বল কিন্তু আরও দুই ধরনের হইতে পারে, বলের ডেফিনিশন কিন্তু আরও দুই ধরনের হইতে পারে। ওকে, বল কয় ধরনের হইতে পারে রে? বল হইতে পারে দুই ধরনের। দুই ধরনের। দুই ধরনের, একটা হচ্ছে স্পর্শ বল, স্পর্শ বল, আর এটা হচ্ছে অস্পর্শ বল, অস্পর্শ বল। এখন কথা হচ্ছে স্পর্শ বল মানে কি? স্পর্শ বল মানে হচ্ছে তাই যে বলগুলোর মধ্যে তোমাকে ধরা দিতে হবে বা বাধা দিতে হবে, এই ধরনের বলগুলোকে স্পর্শ বল বলে। মনে করো স্পর্শ বল কি কি হইতে পারে, আরো ভালো করে বুঝাই দিচ্ছি, দেখো তোমরা। মনে করো যে একটা বস্তু এখানে আছে, একটা বস্তু আছে, এই বস্তুটাকে বল প্রয়োগ করবা। কি প্রয়োগ করবা? বল প্রয়োগ করবা, দিলা ঠেলা। এই যে এফ লেখছি না, এই এফ মানে কিন্তু বল, এফ লেখছি না, এই এফ মানে কিন্তু বল। এই যে বল প্রয়োগ করছো। আবার কি হইতে পারে, একটা মনে করো ট্রাক চলতেছে, মনে করো একটা ট্রাক এদিক দিয়ে যাচ্ছে সুন্দরভাবে, এটা ট্রাক আটকে দেখিতে পারি কিনা, হ্যাঁ পারছি। ওকে, একটা ট্রাক মনে করো চলতেছে বা একটা গাড়ি চলতেছে, এই গাড়িটাকে পিছনের দিকে ঘর্ষণ বল ক্রিয়া করতেছে। কি করতেছে? ঘর্ষণ বল। এই যে এই ঘর্ষণ বল কে দিচ্ছে? রাস্তা দিচ্ছে। রাস্তা ওকে একটা বল প্রয়োগ করতেছে, রাস্তা ওকে একটা বাধা প্রয়োগ করতেছে, বা বাতাস ওকে একটা বাধা প্রয়োগ দিতেছে। বাতাস কি করছে? এটা বাধা প্রয়োগ দিচ্ছে। এই ধরনের স্পর্শ করতেছে তো এরা, তাই না? রাস্তা ঘর্ষণ বল দিয়ে গাড়িটাকে স্পর্শ করে ওকে আটকাচ্ছে। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে বা স্পর্শ করে বস্তু সরাচ্ছি। এই ধরনের বলগুলোকে স্পর্শ বল বলে, ঠিক আছে? এই ধরনের বলগুলো কি বলে? স্পর্শ বল বলে। ওকে, আর অস্পর্শ বল কি? আচ্ছা, এটা একটা ডেফিনিশন লিখে দিই। যে সকল বল স্পর্শ এর কারণে হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, আর অস্পর্শ বল কি? যেগুলো বলে স্পর্শ করতে হয় না, যে সকল বল স্পর্শ এর প্রয়োজন নেই। যেমন কি হইতে পারে? যেমন হইতে পারে, এক নম্বরে আসে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি? মনে করো পৃথিবী, মনে করো এটা পৃথিবী, ঠিক আছে? পৃথিবী কি করতেছে? পৃথিবী একটা বস্তুকে নিচের দিকে টানতেছে, তাই না? পৃথিবী একটা বস্তুকে নিচের দিকে টানতেছে। এখন এই বস্তুটার উপরে তুমি কি হাত দিয়ে কোনো বল দিছো? না, পৃথিবী টানতেছে, ঠিক আছে, বাট পৃথিবী কি জানে যে বস্তুটা টানতেছি আমি? পৃথিবীও জানে না, কারণ ওর মধ্যে তো নিজস্ব একটা গ্র্যাভিটি আছে, ওর নিজে ওর ধর্মই এটা টান মারতেছে, তাই না? সো এই ধরনের বলগুলো কি বলে? অস্পর্শ বল বলে। আবার মনে করো দুইটা বস্তু, আবার মনে করো আরেকটা উদাহরণ দিতে, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একে অপরকে টানতেছে, যেমন পৃথিবী আপেলকে টানতেছে, এটাও কি দুইটা বস্তুর মধ্যে। আবার কি দুইটা পাশাপাশি, যেমন এই কলম আমার হাত, এদের মধ্যে কি একটা আকর্ষণ বল কাজ করে, এটাকে মহাকর্ষ বল বলে। আবার এই বলটাকে যদি তুমি আবার ডিফাইন করো, তো অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বলও বলা যায়, বাট এটাও এক ধরনের মহাকর্ষ বল। এইটাও আবার দুইটা বস্তু একসাথে টান দিচ্ছে, এটাও এক ধরনের মহাকর্ষ বল। মহাকর্ষ বল নিয়ে আমরা এই চ্যাপ্টার লাস্টের দিকে যা অনেক ভালো করে শিখবো, বাট আপাতত জিনিসটা বুঝে নাও, ঠিক আছে? দেখি তো ভিডিও চলতেছে নাকি, চলতেছে কিনা, লাল হয়ে আছে কেন? না, ঠিক আছে। ওকে, তো এইটা হচ্ছে স্পর্শ বল আর অস্পর্শ বল। এটা আমাদের বইয়ের মধ্যে নাই, বাট হচ্ছে এক্সট্রাভাবে শিখে না ভালো। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে বল আবার হলো মৌলিক বল 4 প্রকার। আমাদের পৃথিবীতে কোটি কোটি বল আমরা পাইছিলাম, ঠিক আছে? যখন বলের লিস্ট করা হয়েছে যে কী কী বল হইতে পারে পৃথিবীতে, তখন আমরা দেখছি কি বলের কোটি কোটি বল। তুমি যেই বলের দেখো না কেন, সব বলের হিসাব নেই। তারপর ওরা বিজ্ঞানীরা দেখলো কি না, কোটি কোটি বল হইলেও সবগুলো বল 4টা বলের সাথে তুলনিত হয় বা 4টা বলের সাথে ম্যাচ করে। সেটা কি? 1 নাম্বার হচ্ছিল মহাকর্ষ বল, 2 নাম্বারটা কি?
তড়িৎ চুম্বকীয় বল। তিন নম্বরটা কি? দুর্বল নিউক্লিয় বল। চার নম্বর কি? সবল নিউক্লিয় বল। ঠিক আছে, কি কি হইল? মহাকর্ষ বল, একটা হচ্ছে কি মহাকর্ষীয় বল, একটা হচ্ছে কি মহাকর্ষীয় বল, তারপর কি আছে? তড়িৎ চুম্বকীয় বল, তারপর কে আছে? দুর্বল নিউক্লিয় বল, তারপর কে আছে? সবল নিউক্লিয় বল। ঠিক আছে, আচ্ছা এই চারটা নিয়ে আমরা একটু পড়াশোনা করবো। আগে দেখি তো চারটা স্লাইডে কি করেছে না। ওকে, এই চারটা নিয়ে এখন আমাদের পড়াশোনা করা হবে। ওকে, তা সবার আগে আমরা দেখবো হচ্ছে মহাকর্ষ বল কি। পৃথিবীর সকল বস্তু বা এই মহাজগতের সকল বস্তু একে অপরকে আকর্ষণ বলে ক্রিয়া করে। এই মহাজগতে সকল বস্তু একে অপরকে আকর্ষণ বলে ক্রিয়া করে। এখন কথা হচ্ছে এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি? মনে করো পৃথিবীর মধ্যে বা পৃথিবীর বাইরে যে কোনো দুইটা জায়গা, মনে করো এইখানে একটা মনে করো বস্তু রাখা আছে, আর এইখানে একটা টেবিল রাখা আছে মনে করো। ঠিক আছে, এই টেবিল একটা বস্তু, এটা একটা বস্তু। এখন হয় কি, যেটা হচ্ছে খুবই কম মানে একটা বল, এই বক্সটা টেবিলকে আকর্ষণ করে এফ বল দ্বারা, এই টেবিলটা বক্সকে আকর্ষণ করে এফ বল দ্বারা, একে অপরকে আকর্ষণ করে। বাট এই আকর্ষণ বল আমরা কখনো ধরতে পারি না। মনে করো আমার কাছে এখানে ডায়েরি আছে, আর আমার কাছে একটা এই স্কেল আছে, এই দুজনকে পাশাপাশি রাখছে, এই দুজনকে আকর্ষণ করতেছে। বাট আমি বুঝতে পারতেছি না এটা খুবই দুর্বল বল, বাট দুজন কি করতেছে? আকর্ষণ করতেছে। এই বোর্ড আমার কি করতেছে? আকর্ষণ করতেছে। আমার এই খাতা, দুজনের মধ্যে কি হচ্ছে? আকর্ষণ হচ্ছে। তাহলে এই মহাজগতে যত ধরনের বস্তু আছে, যে কোনো দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলে মহাকর্ষ বল। আমি যদিও বলছি এই চ্যাপ্টার শেষে যে আমরা মহাকর্ষ বলের ডিটেলসে পড়াশোনা করব, দেন মহাকর্ষ বলের সূত্র নিয়ে আলোচনা করবো, মহাকর্ষ বলের ম্যাথ করব, বাট আপাতত এই জিনিসটা বুঝে রাখো। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে মহাকর্ষ বল। এটা হচ্ছে খুবই দুর্বল বল, খুবই, এই বল খুবই দুর্বল। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে আরেকটা জিনিস, অ্যাডভান্স একটা জিনিস বুঝাচ্ছে, যে মনে কর পৃথিবী একটা বস্তু, আর এইখানে একটা মনে করো ডাব আছে। হ্যাঁ, এই ডাবও একটা বস্তু। এখন করছে পৃথিবী ডাবকে আকর্ষণ করছে, ডাব পৃথিবীকে আকর্ষণ করতেছে, ভালো কথা। এদের মধ্যে আকর্ষণের ফলে একটা কি বল সৃষ্টি হচ্ছে না? বল আছে না, আকর্ষণ বল আছে না? এখন মনে কর ডাবের এই আকর্ষণ বল, এই বলটার কারণে কিন্তু বস্তুটা নিচে দিয়ে পড়ছে বা পৃথিবীতে পড়তেছে। মনে করো এই স্কেলটা পৃথিবীর মধ্যে আছে, এই পৃথিবী স্কেলটাকে আকর্ষণ করছে দিয়ে কি স্কেলটা নিচের দিকে পড়তেছে, এই নিচে দিকে পড়ার কারণে একটা বল সৃষ্টি হয়। এটাও কি আমার মহাকর্ষ বল। আবার এর আরেকটা সুন্দর নাম আছে, অভিকর্ষ বল। ঠিক আছে, এটার নাম মহাকর্ষ বলও বলতে পারো, অভিকর্ষ বলও বলতে পারো। এমন কথা হচ্ছে এটাকে অভিকর্ষ ত্বরণও বলা যায়, মানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে বলের ভিতরে যে ত্বরণটা আছে। বাট অভিকর্ষ বল মহাকর্ষ বল এক হয় কিনা আমি জানি না, বাট কথা হচ্ছে কি মহাকর্ষ বলকেও অভিকর্ষ বল বলা যায়। বাট সকল অভিকর্ষ বলই তো মহাকর্ষ বল, বাট সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল না, এটা বলা যায় না। এমনি যে সুন্দর একটা কেমিস্ট্রির মধ্যে পড়তো না, যে সকল খারি খারক তো খারক না, ওই রকম অবস্থা। আচ্ছা যাই হোক ওকে, মহাকর্ষ বল গেল। তারপর কি? তড়িৎ চৌম্বকীয় বল। তারপর কি? তড়িৎ চৌম্বকীয় বল। তড়িৎ চৌম্বকীয় বল। এখন একটা এক্সপেরিমেন্ট করতে পারো, যে তোমাদের কাছে কিছু কলম থাকে না, পিন পয়েন্ট কলম মাথার মধ্যে ঘষে একটা কাগজের উপর যদি নাও, ছোট চিকনের কাগজ উপর নাও, কি করে ওই কলমটা কাগজ থেকে টেনে নেয়। মনে করো এখানে একটা কলম আছে,
ঠিক আছে, এটা মনে করে কলম। ওকে, এখন কি করছো যে নিচে একটা ছোট কাগজের টুকরো রাখছো, আর কলমটাকে যখন মাথার মধ্যে ঘষছো তখন এর মধ্যে চার্জ জোগাড় হয়েছে। এর মধ্যে কি, যদি নেগেটিভ চার্জ হয়, পজিটিভ চার্জ হয় না, নেগেটিভ চার্জই হয়, নেগেটিভ চার্জই দিই। হ্যাঁ, ওদের বলছি গেল কি আন্দাজি আবেগে পজিটিভ দিয়ে দিছি। ঠিক আছে, মনে করো নেগেটিভ চার্জ যুক্ত হয়েছে। এখন কি করবে, এই বস্তু এই কি বলে এটা, কলমটা এই ছোট কাগজের টুকরোটাকে নিজের দিকে টেনে নিয়ে যাবে। কি করবে, নিজের দিকে টেনে নিয়ে যাবে। এই ধরনের বলটাকে বলে তড়িৎচুম্বকীয় বল। এখন বলবা সামান্য একটা কাগজ তুলতেছে, এটাতে আবার ফির এত মহাকর্ষ বলের থেকে বেশি কেন প্রায়োরিটি দিচ্ছে না? এটা তো আরও বেশি দুর্বল হওয়ার কথা, তাই না? বাট না, এই বলটা কিন্তু মহাকর্ষ বলের থেকে বেশি শক্তিশালী। কেমনি শক্তিশালী দেখো, কাগজটায় কিন্তু নিচে কিন্তু মহাকর্ষ বল টানতেছে, কাগজটায় কিন্তু মহাকর্ষ বল টানতেছে। বাট এই মহাকর্ষ বলকে হারায়া, এই মহাকর্ষ বলকে হারায়া এ উপরের দিকে চলে গেল। তার মানে কি, মহাকর্ষ বলের থেকে এই বলটা বেশি। তো আমরা বলতে পারি যে তড়িৎচুম্বকীয় বল মহাকর্ষ বলের তুলনায় বেশি শক্তিশালী। ঠিক আছে, কারণ কি, নিচের দিকে মহাকর্ষ বল টান দিয়েছে, বাট কি এই বস্তুটা তড়িৎ আয়ত হওয়ার কারণে বস্তুটা কি কলমের মধ্যে যা লেগে যাচ্ছে। এই ধরনের বল কি বলে, তড়িৎচুম্বকীয় বল। ওকে, তারপর এখন আসি দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, এটা হচ্ছে খুব স্বল্প একটা বল, খুবই স্বল্প সামান্য বল। এই বলটা কি, এই বলটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, মনে করে এই বলের কারণে নিউক্লিয়াস ভেঙে তিনটা রশ্মি বের হয়। কি হয়, মনে করে একটা নিউক্লিয়াস, এটা কি একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস যদি কোনো দুর্বল বলের কারণে ভেঙে যায় তখন তিনটা রশ্মি বের হয়। তিনটা রশ্মি কি, একটা ছিল আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা কি গামা। এই তিনটা রশ্মি কখন বের হয়, সব পরমাণুতে বের হয় না, সবগুলোতে বের হবে না। এটা হইতে হবে তেজস্ক্রিয় মৌল। কি মৌল এটা, তেজস্ক্রিয় না, তেজস্ক্রিয়। হ্যাঁ, তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, এই তেজস্ক্রিয় মৌলর ক্ষেত্রে কি ঘটে, যে এরা খুব সহজে ভাঙে যেতে পারে। আর ভেঙে যায় কি বের হয়, আলফা বিটা গামা রশ্মি বের হয়। আর এগুলো ভাঙ্গার কারণ কি, এদের ভাঙ্গার মূল কারণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এদের ভাঙ্গার মূল কারণ এই দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আর কথা বাড়াই না বাড়াই, এখন আসে সবল নিউক্লিয় বলে। নিউক্লিয় বল, এখন কথা হচ্ছে সবল নিউক্লিয় বল কি, এটা একটা বোঝার ব্যাপার আছে। মনে করো এটা নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কে কে থাকে বলতো, এই নিউক্লিয়াসে থাকে প্রোটন, আবার থাকে কি নিউট্রন। বাট কথা হচ্ছে একটা নিউক্লিয়াসে কিন্তু অনেকগুলো প্রোটন থাকতে পারে। একটা নিউক্লিয়াসে কি অনেকগুলো প্রোটন থাকতে পারে, যেমন সোডিয়ামে আছে 11টা প্রোটন, ম্যাগনেসিয়ামে আছে 12টা প্রোটন, তারপর কি অক্সিজেনে আছে 8টা প্রোটন। তা একটা নিউক্লিয়াসের মধ্যে মিনিমাম অনেকগুলো প্রোটনই থাকতে পারে। এখন কথা হচ্ছে এই প্রোটনগুলো, একটা আমাকে প্রোটন দিয়ে ভরা, এই প্রোটনগুলো সব হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। মানে একটা নিউক্লিয়াস আর এখানে প্রোটন দিয়ে ভরা আছে, এই প্রোটনগুলো কি সব পজিটিভ চার্জ যুক্ত, কি সব পজিটিভ চার্জ যুক্ত, তাই না? প্রোটনগুলো কি সব পজিটিভ চার্জ যুক্ত। আর তোমরা কিন্তু জানো দুইটা পজিটিভ একসাথে থাকলে কিন্তু দুজন দুজনকে বিকর্ষণ করে। কি করে, দুজন দুজনকে বিকর্ষণ করে। কি করে, বিকর্ষণ করে। ঠিক আছে, দুইটা পজিটিভ চার্জ থাকলে দুজন দুজন কি করে, বিকর্ষণ করে। এখন একটা গোলকের ভিতরে বা একটা নিউক্লিয়াস, ছোট নিউক্লিয়াসের ভিতরে এতগুলা পজিটিভ চার্জ, মানে কি সবাই সবাইকে বিকর্ষণ করতেছে না, করতেছে, বাট কোনো মৌলিক ভেঙে যাচ্ছে না। এই যে বাহিরের একটা মেমব্রেন বলে না, কি বলে, যেমন বাইরে যে বলে মেমব্রেন, বা বাইরে যে পর্দাটা আছে, বা যে নিউক্লিয়াসের বাইরে যে পর্দাটা আছে, এই পর্দাটা কি করছে, পজিটিভগুলোকে আটকায় রাখছে। ঠিক আছে, এইটা কিন্তু লিমিট আছে, 86টা মৌল পর্যন্ত এটাকে
ধৈর্য করে ধরে রাখতে পারে, তারপর কিন্তু তেজস্ক্রিয় রশ্মি শুরু হয়ে যায়। ওকে, দাও ভাঙা সহজ, যেমন ইউরেনিয়াম এটা কিন্তু খুব সহজে ভেঙে যায়, কারণ কি 86-এর উপরে ওগুলো। যাই হোক, এখানে যে মনে করি 86-এর আগ পর্যন্ত এতগুলো যে বল দিয়ে আটকায় রাখছে, এইগুলো আটকায় রাখার যে একটা বল প্রয়োগ হচ্ছে, এটাকে বলে সবল নিউক্লিয় বল। আর এই বল হচ্ছে খুবই পাওয়ারফুল, আর এই জিনিসটাকে কাজে লাগায়া বিস্ফোরণ তৈরি করা হয়। ঠিক আছে, যেমন ইউরেনিয়াম নেয়, এই বলটা ভাঙে যায় আর প্রচুর পরিমাণ শক্তি, এনে প্রচুর পরিমাণ পাওয়ার হয়। এখানে বুঝি এতগুলো প্লাস আছে একসাথে এতগুলো প্লাস আছে, এদের মধ্যে শক্তি কি প্রচুর না? শক্তি কিন্তু হিউজ, প্লাস 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 শক্তি ভিতরে। তো এটা যদি ভাঙতে পারো তাহলে মনে করে বুম। ঠিক আছে, সো এটাকে কাজে লাগে কি হয়, বোমা তৈরি করা হয়। কীভাবে? বম তৈরি করে, বোমা বয়কার বউ ময়কার মা। ঠিক আছে, এটাকে তৈরি করে কি, বোমা। আমরা বোমা বানা শিখতেছি আর কি। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, একটা জিনিস ঠিক করে দেই। এই কই গেল, এখনই মনে পড়লো যে অস্পর্শ বলের মধ্যে কিন্তু চুম্বক বলও পড়ে। ঠিক আছে, যে চুম্বক আছে না, চুম্বক কি করে, যে মনে করো এখানে একটা চুম্বক রাখছো, এখানে একটা চুম্বক রাখছো, এখানে মনে করো সাউথ পোল, এটা মনে করো নর্থ পোল, দুটো পাশাপাশি রাখবো, দুজনকে বিকর্ষণ করবে, আকর্ষণ করবে না, বা সাউথের এখন তো বিকর্ষণ করবে না। এই যে আকর্ষণ যে করতেছে, কোনো আলাদা কোনো বল দেওয়া হচ্ছে না, এটাও কিন্তু আমার কি, এটা কিন্তু আমার অস্পর্শ বল একটা উদাহরণ। ঠিক আছে, চুম্বকীয় বল। বা দুইটা চার্জ রাখছো, দুইটা কি রাখছো, চার্জ রাখছো, এরা বিকর্ষণ করতেছে, বা একটা প্লাস রাখছো একটা মাইনাস রাখছো, এরা কি করছে, আকর্ষণ করতেছে, এরা কি বিকর্ষণ করবে, এরা কি করবে, আকর্ষণ করবে। এগুলো কি অস্পর্শ বলের উদাহরণ। ওকে, আচ্ছা, এটা জাস্ট জেনে রাখো, এই আর কি। ওকে, এখন আসে সাম্যতা বা সাম্যতাহীন বল। আচ্ছা, এটাকে সিম্পলভাবে বুঝায়, কারণ তোমরা এখন লব্ধি বল জিনিস এখন শিখো না, যখন আমরা বল শিখবো তখন লব্ধি বলও শিখবো, বাট আপাতত বুঝো সাম্যতা কি। মনে করো তুমি একটা কাজ করো, যে একগুলো খেলা আছে না, যে এখানে হচ্ছিল অনেকগুলো মানুষ দাঁড়ায় থাকে, আমি জাস্ট আর্ট করি, হ্যাঁ, তারপর মনে করো জিনিসটা বুঝতে পারবা। আর এখানে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, জাস্ট দাঁড়ায় নাই, এরা একটা কাজে ব্যস্ত। কি কাজে ব্যস্ত জানো? এরা হচ্ছে সবাই একটা দড়ি টানতেছে। কি টানতেছে? দড়ি টানতেছে। আই গেস তোমরা বুঝতে পারছো আমি কোন গেমের কথা বলতেছি। এরা কি সবাই একটা দড়ি টানতেছে। ঠিক আছে, এই দড়ির মাঝে আছে একটা বস্তু ভর। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই বস্তু, এই খেলাকে বলা হয় দড়ি টানা খেলায়, বলে না যে এই দড়ি যার কাছে চলে যাবে সে জিতে যাবে। দুজন দিকে টানাটানি করতেছে। একটা হচ্ছিল এরা এই দিকে টানতেছে, এরা এই দিকে টানতেছে। এখন আমরা তো টানাটানি কথা বলবো না, তাই না, বা ধাক্কি বলবো না। এখন বলবো কি, এরা এই দিকে বল প্রয়োগ করতেছে, এরা কি এই দিকে বল প্রয়োগ করতেছে। আর বস্তুটা মনে করো কোথাও যাচ্ছে না, এক জায়গায় স্ট্রেট আছে। দুইজনই বল প্রয়োগ করছে, বা বস্তুটা কি স্ট্রেট আছে। কেন? কারণ এরা যেই পরিমাণ বল প্রয়োগ করতেছে, এরাও কি একই পরিমাণ বল প্রয়োগ করতেছে। এটা মনে করো টিম এ, এটা মনে করো টিম বি। ঠিক আছে, এই টিম এ যেই পরিমাণ ফোর্স দিচ্ছে, এই টিম বি ঠিক একই পরিমাণ ফোর্স দিচ্ছে, দুইটা ফোর্স ইকুয়াল। তাই কি এই বস্তুটা কোথাও দিকে নড়াচড়া করতেছে না। বাই চান্স যদি এমন হইতো যে এই ফোর্স বেশি হয়ে যেত, এই টিম এর ফোর্স কি তো, মনে করো টিম এর ফোর্স বেশি হয়ে যেত, তখন কি ঘটতো, এই ব্যাগটা ডিরেক্ট এদের কাছে চলে আসতো না, ব্যাগটা ডিরেক্ট এদের কাছে চলে আসতো। কারণ কি টিম এর ফোর্স টিম বি এর তুলনায় অনেক বেশি, এখানে চলে আসতো। এখন আমরা কি দেখলাম, প্রথমে কি দেখছিলাম, এই টিম এ ইকুয়াল টু কি টিম বি এর ফোর্স দুজনের সমান, দুজনের বল সমান, ফলে কি ব্যাগটা ছিল স্থির। যখন এদের ফোর্স বেশি হয়ে গেছে, ব্যাগটা ওদের চলে আসছে। এই যে যখন স্থির ছিল, দুজনের বল সমান ছিল, এইটাকে বলা হয় সাম্য বল। এটা কি বলা হয়? সাম্য বল। বা এদেরকে যে এই বলটা একটা রেজাল্ট আছে, এই বলটার রেজাল্ট কি, এদের রেজাল্ট কি, এদের রেজাল্ট কি, এদের রেজাল্ট হচ্ছে 0। ঠিক আছে, এদের রেজাল্ট কি শূন্য, কারণ এদের মধ্যে কোনো বলই কাজ করতেছে না, এদের মধ্যে কোনো বলই কাজ করতেছে না। মনে করো এখানে 5 নিউটন, যেহেতু বলকে আমরা নিউটন দ্বারা প্রকাশ করি, সংখ্যা দিচ্ছে, বুঝো এটা 5, এটা পরিমাপ। এখানেও কি 5 নিউটন, তার মানে কি এদের রেজাল্ট কি হবে দেখো তো, এই যে 5 নিউটন ইকুয়াল টু
5 নিউটন, অথবা এটা কি লেখা যায় 5 নিউটন ইকুয়ালে এই পাশে আসলে কী হবে -5 নিউটন ইকুয়াল টু কি 0, মানে কি এটা রেজাল্ট কি হবে 0 নিউটন। ঠিক আছে, রেজাল্ট কি হবে 0 নিউটন। তার মানে কি এরা একে অপরকে টান দিচ্ছে, এদের রেজাল্ট কি 0, বা এদের এই রেজাল্টের বাংলা হচ্ছে লব্ধি। লব্ধি বল কি 0। এই ধরনের বলকে বলা হয় সাম্য বল, আর এই ধরনের বলকে বলা হয় অসাম্য বল। এদের কি বলা হয়, এই ধরনের বলকে বলা হয় অসাম্য বল। আরেকটা সুন্দর উদাহরণ আমরা দেই, মনে করো যে দোলক, সরল দোলক, পেন্ডুলাম নাম শুনছিলে বা সরল দোলক, এটা মনে করো সরল দোলক। ঠিক আছে, এই সরল দোলকটা আছে স্থির, সরল দোলকটা কি, সরল দোলকটা আছে স্থির। ওকে, ভালো কথা, এই সরল দোলকটা আছে কি স্থির, এইটাকে বলা হয় বব। এই যে গোল বস্তুটা আছে না, এই গোল বস্তুটাকে বলা হয় বব। এইটা হচ্ছে এইভাবে দুলতে থাকে, ঘড়ির মধ্যে দেখছো না যেভাবে দুলতে থাকে, এটা হচ্ছে কি এইভাবে দুলতে থাকবে, একবার এই পাশে আসবে, দুলতে একবার এই পাশে আসে, দুলতে একবার কি এই পাশে যায়। এখন বর্তমানে কোনো কিছু হচ্ছে না, বর্তমানে এর আছে স্থির আছে। ঠিক আছে, বর্তমানে স্থির আছে। এখন কথা হচ্ছে এই বস্তুটা কি করতেছে, এই বস্তুটাকে নিচে গ্র্যাভিটি টানতেছে, নিচে জি টানতেছে, গ্র্যাভিটি নিচে ফোর্স দিচ্ছে। এই বস্তুর ভর আছে নিশ্চয়ই, তার মানে কি এই বস্তুকে গ্র্যাভিটি mg ভর নিচে টানতেছে। তোমরা গতিবিদ্যা শিখে আসছো কিন্তু, তাই না, নাকি শিখো নেই? আচ্ছা যাই হোক, এই বস্তুটাকে মনে করো আমি আচ্ছা mg কিছু দিতেছি না, এই বস্তুটাকে ওয়েট, ওর যে ওজনটা আছে ডাব্লিউ নিচে দিয়ে টানতেছে। ঠিক আছে, ওজন কি আমরা যখন বল পাবো তখন বুঝবো, ওজন হচ্ছিল গ্র্যাভিটি কর্তৃক যে টানটা আছে। ওকে, আচ্ছা, আর সুতা ওকে উপরে দিয়ে টানতেছে, সুতা কি উপর দিয়ে টানতেছে। এখন টানার ইংলিশ হল টেনশন। ঠিক আছে, টেনশনের জন্য এখানে টি দ্বারা প্রকাশ করতেছে। এটা কি টেনশনের বাংলা কি টান। ঠিক আছে, টেনশনের বাংলা কি টান। ঠিক আছে, এই টেনশন কর্তৃক উপরে টান দিচ্ছে, আর গ্র্যাভিটি কর্তৃক বল মানে কি পৃথিবী যে টান দিচ্ছে সেটা কি নিচে টান দিচ্ছে। ফলশ্রুতিতে কি হচ্ছে, এ আছে কি স্থির, এ আছে কি স্থির, অথবা কি এ আছে সাম্য বলে, বা আছে কি সাম্যতাতে, বাকি সাম্যতা। ঠিক আছে, এ আছে কি সাম্য বলে, অথবা কি আছে সাম্যতাতে। বাই এনি চান্স যদি আমি এখান থেকে দড়িটা কেটে দিতাম, তখন কি হতো, এই বস্তুটা কি হতো নিচের দিকে পড়ে যেত, নিচের দিকে কি হতো গ্র্যাভিটির কারণে নিচের দিকে পড়ে যেত। ওর বল কি একটাই না, ওকে বিপরীত দিকে কোনো বল আছে নাই তো, ও তো সাম্যাবস্থা নাই, ও তো নিচের দিকে পড়ে যাচ্ছে। এই ধরনের বলকে যদি আমি কেটে দিই নিচে পড়ে যাবে না, এই ধরনের বলকে বলে অসাম্য বল, অসাম্য বল। ঠিক আছে, এই ধরনের বলকেও কি বলা হয় অসাম্য বল। মনে করো যে এই বস্তুটাকে আমি ধরে আছি, পৃথিবী ওকে টানতেছে, হাত ওকে উপর অপোজিট দিকে টানতেছে, তার মানে পৃথিবীর টান আমার হাতের টান সমান, ফলে কি এই স্থির আছে। যখন আমি ছেড়ে দিলাম বস্তু কি নিচের দিকে পড়ে গেছে না, নিচের দিকে পড়ার কারণ কি, কারণ পৃথিবী ওকে একাই টানতেছে, ওর বল একই দিকে। সো এই ধরনের বলকে বলা হয় কি অসাম্য বল, আর যখন স্থির ছিল ওটা কি বলে সাম্য বল। আচ্ছা একটু সুন্দর করে লিখি, শেষের দিকে তো এত বাজে লেখা যাবে না। অসাম্য বল। ওকে, আচ্ছা মনে করো আরেকটা কাজ বলো, যেমন একটা বই, একটা বাসায় কাজ করতে পারো, যে একটা বই নিচ্ছ, এই বইয়ের মধ্যে কি করতে পারো, এই বইটাকে তুমি দুইটা দড়ি দিয়ে ওয়ালের মধ্যে আটকে রাখতে পারো। কি করতে পারো, দুইটা দড়ি দিয়ে ওয়ালে আটকে রাখতে পারো। এখান থেকে একটা টান বল কাজ করবে, আর এই দড়িদাটা কি টান বল কাজ করবে, বইটা কি দড়িতে আটকে রাখছো, এই যে বইটা কি স্থির থাকবে না, এটাকে বলা হয় সাম্য বল। এটা কি হবে সাম্য বল। এখন যে বাই চান্স যদি তুমি দড়ি ধরে ছিঁড়ে দিতে এমনি, তখন কি ঘটতো, দড়ি যদি ছিঁড়ে দিতে বইটা থুমগো নিচে পড়ে যেত, তাহলে এটা কি হতো অসাম্য বল। ঠিক আছে, বুঝা গেছে সাম্য বল কি অসাম্য বল কি। ওকে, এখন আসি ভরবেগ নিয়ে, এখন আসবো আমরা ভরবেগ নিয়ে। আমাদের এটা আজকে আমাদের লাস্ট টপিক। ভরবেগ কি কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ
বলে। ঠিক আছে, কোনো বস্তুর ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। এই ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। এই ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। ঠিক আছে, এই ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। আর পি ইকাল টু কি কখন পাবা? যখন আমি একটা বস্তুর ভরকে এম ধরবো আর এর সাথে গুণ করে দেব ভি কে। ঠিক আছে, আর এম হচ্ছে একটা স্কেলার রাশি, এই স্কেলার, আর ভি হচ্ছে একটা ভেক্টর রাশি। ফলে এই ভরবেগটা কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, এটা জানা রাখা ভালো যে এই পি এম হচ্ছে একটা স্কেলার রাশি, ভি হচ্ছে একটা ভেক্টর রাশি, আর কি ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। ভরবেগ কেন চিনতে হবে? কারণ ভরবেগ না জানলে তুমি বুঝতে পারবে না একটা বস্তুর দুর্ঘটনা বা ঘটনা কি ঘটতে পারে। মনে করো, আমি এটা কেন দুর্ঘটনার কথা বললাম, মনে করো একটা কাজ বুঝো, যে মনে করো সামনে দিয়ে ট্রাক আসতেছে। ঠিক আছে, একটা ট্রাক আসতেছে আর এই পাশ দিয়ে একজন তুমি আসতেছো, এই পাশ দিয়ে কি মনে করো তুমি আসতেছো। ওকে, আচ্ছা, তুমি এমনি এমনি আসতেছো, তুমি আসলে দৌড়ায় দৌড়ায়, তুমি আসতেছো কি মনে করো দৌড়ায় দৌড়ায় আসতেছো তুমি। হ্যাঁ, এখন ট্রাকের বেগ মনে করো 1 মিটার পার সেকেন্ড, আর তোমার বেগ মনে করো 10 মিটার পার সেকেন্ড। কার বেগ বেশি? ট্রাকের বেগ বেশি না তোমার বেগ বেশি? অবশ্যই ট্রাকের বেগ বেশি। ওকে, আচ্ছা, এখন মনে করো যে ট্রাকের, এখন তুমি যে ট্রাকের সাথে ধাক্কা লাগাও, তা ট্রাক ক্ষতিগ্রস্ত হবে না তুমি ক্ষতিগ্রস্ত হবা। এখন তুমি বাস্তব জানা দিয়ে বলবো যে তুমি ক্ষতিগ্রস্ত হবা, বাট এখন আমি যদি বলি যে এর বেগ তো 1 মিটার পার সেকেন্ড, এর বেগ তো 10 মিটার পার সেকেন্ড, তাহলে তো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ট্রাকের, কারণ এর বেগ বেশি এর বেগ কম। বাট তুমি বলছো না, ট্রাকের বেগ বেশি হলেও কী হবে, ট্রাক ভারী বস্তু। এই তো কথা আসো, ট্রাক যদি ভারী বস্তু হয়, মনে করো ট্রাকের ভর হচ্ছে 1000 কেজি। কত কেজি? 1000 কেজি। আর তুমি যে দৌড়ায় আসতেছো, তোমার ভর মনে করো যে 50 কেজি। কত কেজি? 50 কেজি। ওকে, এখন কথা হচ্ছে, এখন আসো ব্যাপারে। এখন দেখো এদের ভরবেগটা দেখি, এমভিটা দেখি। দেখো 1000 গুণন কত 1, কত হবে? 1000, একের সাথে 1000 গুণ হলে কত হবে? 1000ই হবে। আর ভরবেগের একক কি জানো? ভরবেগের একক তো দেই নিতে না, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন তুমি মানুষের ভরবেগটা বুঝো, দেখো এম ভি। ওকে, এম কত? 50 কেজি ইন্টু বেগ কত? 10 কেজি। কত হবে? 500 কেজি মিটার পার সেকেন্ড। এতে এই ভরবেগ মানে করলাম, এর ভরবেগ বের করলাম। এখন দেখো, যেহেতু এর ভরবেগ বেশি, এর ভরবেগ কম, তার মানে কি এই ভরবেগটা কমাইতে গেলে অনেক ধকল বইতে হবে এই মানুষটার জন্য। তখন কি হবে? ট্রাকটা মানুষের উপর উঠে যাবে, মানুষ কি গেল। আর মানুষ তো 50 মিটার 500, আর এর 1000, তার মানে কি ট্রাকটা মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারবে। কারণ কি এর ভরবেগ বেশি, এর ভরবেগটা কম। এই জন্যে আমরা আসলে ভরবেগটা ডিফাইন করি যে ক্ষতিগ্রস্ত কি হবে না হবে। আবার ভরবেগ হচ্ছে পরিবর্তন করা যায়। ভরবেগের কি পরিবর্তন করা যায় কেমনে? মনে করো একটা বস্তু, মনে করো তোমার ভরবেগে পরিবর্তন করা সম্ভব। কেন সম্ভব? মনে করো তোমার ভর মনে করো 50 কেজি, আর তোমার এখন বর্তমানে বেগ হচ্ছিল 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন মনে করো যাইতে যেতে থেমে গেলা। এখন কি যাইতে যেতে থেমে গেলে কি হবে? তোমার ভর কত? 50 কেজি, আর তোমার বেগ মনে করো হয়েছে 0। ঠিক আছে, সো তোমার, আচ্ছা বেগ 0 না দিই, বেগ দিলাম 1 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তুমি ছিলে কি দ্রুত ছিলা, তারপর কি তুমি থেমে গেলা। কেমন থেমে গেলে মানে কি আস্তে আস্তে চলে আসলা। তোমার ছিল 10 মিটার পার সেকেন্ড বেগ, তা বেগ হয়ে গেলে কত? 1 মিটার পার সেকেন্ড, মানে খুব স্পিডে ছিল, তারপর কি মানে খুব ভেলোসিটিতে ছিল, তো ভেলোসিটি কমায় ফেলছো। তার মধ্যে ভরবেগের পরিবর্তনটা কীভাবে হয়? এম কী হবে? এম ভি কত? 50 ইন্টু 10, কত? 500 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, আর তারপরে পরবর্তী ভরবেগ কত? এমভি কত? 50 ইন্টু 1, কত হবে? 50 কেজি মিটার পার সেকেন্ড। ছিল 500, হয়েছে 50। ভরবেগের কি হয়েছে? একটা পরিবর্তন ঘটছে। ভরবেগের পরিবর্তন ঘটা মানে ও কি স্পিড আপ কমাই দিছে।
ওর মধ্যে একটা শক্তি কমে গেছে। মনে করো একজন বসে দৌড়ায় দৌড়ায় তোমার গায়ে এসে ধাক্কা লাগলো, তুমি কিন্তু বেশি ব্যথা পাবা। একজন আস্তে আস্তে দৌড়ায় এসে তোমার সাথে ধাক্কা লাগলো, তুমি কিন্তু কম ব্যথা পাবা। বেশি জোরে দৌড়ায় ধাক্কা লাগলে তুমি বেশি ব্যথা পাবা। কেন? কারণ হচ্ছে ওর ভরবেগ থেকে বেশি। কম দৌড়ে আসে তোমার সাথে ধাক্কা লাগে, তা তুমি ব্যথা পাবা কম কেন? কারণ ওর মধ্যে ভরবেগ থেকে কম। আপাতত একটু কি বুঝো, হ্যাঁ আপাতত একটু কি বুঝো। আচ্ছা, এই ভরবেগ এমভি এর একক কি? একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এর মাত্রাটাও শিখে রাখো। এর মাত্রা কি হবে? মাত্রা হবে এম এল টি ইনভার্স, ঠিক আছে? এর মাত্রা কি? এম এল টি ইনভার্স। ওকে, বুঝে গেছে? এটা একটু ঠিক সুন্দর করে লিখে দিই, দাঁড়াও। টি ইনভার্স, ঠিক আছে? এটা হচ্ছে মাত্রা, আর এটা কি? একক। ওকে, সো এগুলো একটু পড়ার নোট করে নাও, নোট করে দেখে নাও। আমার মনে হয় না যে এখানে কোনো প্রবলেম হওয়ার কথা তোমাদের, এগুলো সব পারার কথা। ওকে, যেভাবে বুঝাইছি মনে করো মনে হয় না যে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা এখানে, হ্যাঁ? সো ঠিক আছে, আমরা এই প্রত্যেকটা টপিক জড়তা, বল, মৌলিক বল, সাম্যতা, ভরবেগ সবই শিখাচ্ছি আজকে। ওকে, এই নেক্সট দিন আমরা ভরবেগের পরের পার্ট থেকে শুরু করব, এবার অনেক ম্যাথ পার্ট করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাই সুখে থাকো, রোজা করো, নামাজ কালাম পড়ো, পড়াশোনা করো, এই আর কি। আল্লাহ হাফেজ।